স্বাগতম ক্রিক ফ্রেন্ডসের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের এবারে মিশনটা প্রায় শেষই হয়ে গেল নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে। এই ম্যাচে হারার ফলে বাংলাদেশের সেমিফাইনালের সমীকরণ থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে। আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশ বরাবরই ব্যর্থ হয়, এবার আরেকটি টুর্নামেন্ট এবং বাংলাদেশ আরেকটি হতাশা আসলে উপহার দিল বাংলাদেশের দর্শকদের। বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটা নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছে আমার সঙ্গে আছেন মোহাম্মদ সাদমান। সাদমান, স্বাগতম। ধন্যবাদ। আসলে আপনাকে খুব ভালোভাবে যে স্বাগতম জানাতে পারলাম এমনটা না, নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা হেরে গেলাম এই ম্যাচটাতে। বাংলাদেশের ব্যাটাররা আগের ম্যাচটাতে আমরা দেখেছিলাম 35 রানে 5 উইকেট চলে গিয়েছিল। এই ম্যাচে বাংলাদেশ কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে, কিন্তু ওই ম্যাচে আমরা যেরকম 115-16 রানে 5টা উইকেট ছিল, আজকেও কিন্তু একই সিচুয়েশন ছিল। সো ব্যাটিং লাইন আপটা নিয়ে যদি একটু বলতেন। আমি বলি বাংলাদেশ আজকে 236 রান করেছেন, তারা কিন্তু খুব ভালো করেছেন। যদি এটা T20 ফরম্যাট হতো, আমি এই কথাটা কেন বলছি, বাংলাদেশ 119 বলে 236 রান করেছেন। সো 120 বলের খেলা 119 বলে যদি 36 রান করে খুবই ভালো, কিন্তু এটা তো ওডিআই ফরম্যাট, তার মানে তারা 181টা বল ডট দিয়েছে। আপনার এরকম একটা ফ্ল্যাট উইকেটে, রাহুল পিন্ডির একটা ফ্ল্যাট উইকেটে আপনি 181টা বল 300 বলের মধ্যে ডট দিবেন, সেখান থেকে আপনি মানে কিছু একটা ভালো পজিটিভ যে ফিডব্যাক পাবেন নিউজিল্যান্ডের মতো টিমের এগেনস্টে, সেটা কিন্তু আশা করা যায় না। কারণ আমরা গতকালকে এটা নিয়ে কথা বলছিলাম যে 300 350 করলে আমরা একটা চান্স থাকতে পারে বা একটা ফাইটিং অবস্থায় যেতে পারে, সেটার ধারে কাছে তো আসলে আমরা যেতে পারলাম না। বাংলাদেশের কোচ অবশ্য প্রেস কনফারেন্সে খুব মানে আশা ভরসা নিয়ে বলেছিলেন যে বাংলাদেশের ক্রিকেটাররা 300+ রান করবেন যদি আগে ব্যাট করে, যদি নিউজিল্যান্ড আগে ব্যাট করে 350 রান করে সেটাও চেস করার ক্ষমতা আছে। তো মাঠে কিন্তু এর ছিটে ফোটাও কিন্তু দেখা গেল না। আজকে বাংলাদেশ যখন টসে হেরে ব্যাটিংয়ে নামলো, তখন কিন্তু বাংলাদেশের একাদশে 2টা পরিবর্তন ছিল। সৌম্য সরকারকে বসানো হয়েছে, তানজিম হাসান সাকিবকে বসানো হয়েছে। সেক্ষেত্রে আসলে মাহমুদুল্লাহ রিয়াদের কামব্যাকটা ছিল দেখার মতো। আসলে তিনি আসলে কার জায়গায় খেলবেন এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। মাহমুদুল্লাহ রিয়াদ কামব্যাক করলেন, কিন্তু আবার ব্যর্থ হলেন। কামব্যাক তো হয়নি, সেটা দেখার মতো। আসলে স্যার মানে তিনি কিন্তু ভালো একটা টাচে ছিলেন, তিনি এই ভালো টাচে লাস্ট কয়েকটা ম্যাচে তিনি ভালো পারফরমেন্স করেছেন। সো সেইখানে আমরা গতকালকে আলোচনা করছিলাম যে সৌম্য না হলে মুশফিককে হয়তো বাদ দেবে, কিন্তু আমরা কিন্তু আসলে মুশফিক অ্যাজ এ সিনিয়র প্লেয়ার হিসেবে আমরা অতটা কনফিডেন্ট ছিলাম না যে মুশফিককে বাদ দেওয়া হবে। কারণ না, এই গার্ডসটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা টিম ম্যানেজমেন্ট দেখাতে পারবে কিনা এটা নিয়েও সন্দেহ ছিল। সেখানে সৌম্যকে আসলে কোপটা খেতে হয়েছে, কারণ সৌম্য কিন্তু ভালো একটা টাচে ছিল, কিন্তু মাহমুদুল্লাহকে আসলে জায়গা করে দিতে আর সৌম্যকে বাধ্য হয়েছে। এখানে আসলে হিতে বিপরীত হয়েছে। আপনি এইরকম একটা ফ্ল্যাট উইকেটে সৌম্যর মতো একটা ব্যাটার কিন্তু খুবই দরকার ছিল। আমি বলছিলাম যে 181টা বল তার ডট হয়েছে। সৌম্য যদি প্রথমে খেলতো হয়তো একটু ভালো স্ট্রাইক রোড খেলতে বা পাওয়ার প্লেটা একটু ভালো কাজে লাগাতে পারতো। স্টার্ট কিন্তু মোটামুটি ভালোই হয়েছিল, এমন না যে খুব, কারণ আজকে শান্ত এবং তানজিদ সাকিব হচ্ছে, তামিম হচ্ছে ওপেনিং করেছে। সেখানে শান্ত কিন্তু আজকে রান পেয়েছে, 77 রান করেছে। তাদের জুটিটাও কিন্তু ভালো ছিল, 45 রান ভালোই ছিল। সো এমন যে খারাপ স্টার্ট হচ্ছে সেরকম না, কিন্তু সৌম্য থাকলে হয়তো আরেকটু ভালো হতো। সেখানে 3 নম্বরে এসে হয়তো শান্ত আর এরকম একটা ইনিংস খেললে উইকেট ভালো আরেকটু ভালো হতে পারে। যদিও সৌম্য গত ম্যাচে ভালো খেলেনি, কিন্তু আসলে এই ম্যাচটা দেখে মুশফিককে রেখে বা মাহমুদুল্লাহকে করে আসলে কি হলো, কিছুই কিন্তু হয়নি। মুশফিকের কথাটা যদি মানে মাহমুদুল্লাহর কথাটা যদি শেষ করি, মাহমুদুল্লাহ কিন্তু একটা মানে খুব বাজে শট খেলেই আউট হয়েছে, 4 রান করেছে। মুশফিক করেছেন মাত্র 2 রান, মানে অভিজ্ঞ 2 ব্যাটারের কাছ থেকে এই ম্যাচে অবদান মাত্র 6 রান। যদি মুশফিকের কথাটা যদি বলেন, মুশফিকুর রহিম কিন্তু খুবই বাজে একটা ফর্ম যাচ্ছে। আমরা জানি যে লাস্ট 14-15টা ইনিংসের মধ্যে মাত্র একটা হাফ সেঞ্চুরি। আপনি আর আমি মানে অফ দ্য রেকর্ডে কথা বলছিলাম আসলে এটা নিয়ে। মুশফিকুর রহিমের এই ফর্মটা কি চিন্তার বিষয় কিনা? অবশ্যই চিন্তার বিষয়। সে মানে তার ক্যারিয়ারের আসলে শেষের দিকে অনেক আউটসাইড টক হচ্ছে যে এই দুইজনের এখনই কি ক্যারিয়ার শেষ করে দেওয়া উচিত নাকি, বা এখন আসলে মানে নিজেদের বুঝতে হবে যে নিজেদের সম্মানটা বাঁচিয়ে রাখতে হলেও আসলে তাদের বা বুঝতে হবে তারা দেশকে অনেক কিছু দিয়েছে, এটা কেউ আসলে অস্বীকার করতে পারবে না। কিন্তু তাদের একটা সময় চলে এসেছে। মাহমুদুল্লাহ এই টুর্নামেন্ট সবচেয়ে বয়স্ক ক্রিকেটার, তার 39 ইয়ার্স ওল্ড। তিনি মানে আর বেশি কি দিবেন? তিনি ভালো খেলছিলেন ঠিক আছে, কিন্তু মানে এই প্লেয়ারগুলোকে আসলে নিজেদেরই বুঝতে হবে যে কখন
তা থামতে হবে। আজকে আপনি কিন্তু দেখবেন যে আজকে কিন্তু দিনেশ কার্তিক কথা বলছিলেন যে মাহমুদুল্লাহ এবং মুশফিকুর রহিম এত বছর খেললেন, কিন্তু তারা আসলে কি পেলেন ক্রিকেট কেরিয়ারে? তারা একটা টুর্নামেন্ট জিততে পারলেন না, একটা ট্রাই নেশন সিরিজ আছে, এর বাইরে একটা এশিয়া কাপ জয়ও কিন্তু পায়নি বাংলাদেশ। সেক্ষেত্রে বাংলাদেশের আসলে ভবিষ্যৎটা কোথায় যাচ্ছে? মানে এই যে এই প্লেয়ারগুলো যে বলছিলাম যে এই প্লেয়াররা যদি নিজেরা মানে Step down না না বুঝে করে। না করে, তাহলে এই যে জিনিসটা আগলি হয়ে যায়, পরে বোর্ডের সাথে একটা সমস্যা হয় বা দর্শকদের কাছ থেকে তাদের আরো খারাপ কথা শুনতে হয়, বিরক্তিকর সেভাবে, একটা বিরক্তিকর পর্যায়ে একটা চলে যায়। পর্যায়ে চলে যায়। আজকে কিন্তু যখন মুশফিক নামলেন, আপনি দেখবেন যে বলছি কেন যে এই কথাগুলো বলছি কেন, যে তাদের হয়তো সেই ধৈর্য বা সেই এই ডিপেন্ডেন্সিটা তাদের মধ্যে নেই, বা তারা এখন শর্ট সিলেকশন অনেক ভুল করছেন। আজকে যখন মুশফিক নামলেন তখন কিন্তু নাসির হোসেন বলছিলেন কমিটি প্যানেল থেকে যে তার প্রায় 8,000 রান ওডিআইতে, 9টা সেঞ্চুরি, 250-র বেশি ম্যাচ খেলেছেন তিনি। যখন তিনি মানে আউট অফ নো একটা স্লগ সুইপ করতে গিয়ে ক্যাচ দিয়ে দিলেন কাউ কর্নারে, তখন আসলে মানে ইয়ান স্মিথ নিউজিল্যান্ডের কমেন্টেটর তিনি বলছিলেন যে এটা তিনি কি করলেন, মানে তিনি অবাক হয়ে গেলেন যে এরকম এরকম একটা একটা অভিজ্ঞ shot, batter। অভিজ্ঞ একটা ব্যাটার তিনি কি আর করলেন। মুশফিকুর রহিমের অবশ্য বোঝা উচিত ছিল, মানে তিনি এই স্লগ সুইপটা করতে, আমি জানি এটা মুশফিকুর রহিমের সবচেয়ে Pure shot। পছন্দের শটগুলোর মধ্যে একটা, তিনি স্লগ সুইপ রেগুলার খেলে থাকেন, এইভাবে কিন্তু প্রচুর আউট হয়েছেন। আমার চোখে এখন মুশফিকুর রহিমের মানে ফ্ল্যাশব্যাকে গেলে হয়তো বা মানে এটা একের পর এক চলতে থাকবে মুশফিকুর রহিম এইভাবে আউট হওয়ার দৃশ্য। এদিক দিয়ে কিন্তু উইকেটটা একটু বড়ও ছিল, আবার ম্যাচের এই সিচুয়েশন আপনি আসলে এই শটটা খেলতেও পারেন আপনি না। মাত্র 4 বল খেলেছেন, তখন 4 বল খেলেছেন, আপনার তো আসলে এইভাবে অ্যাটাক করার কোনো দরকারই নেই, যেহেতু আপনার তখন উইকেট পড়ে গিয়েছে, মিরাজ চলে গিয়েছেন, তাদের তো হৃদয় চলে গিয়েছেন। হৃদয় কিন্তু আজকে গত ম্যাচে সেঞ্চুরি করে আছে, 24 বলে মাত্র 7 করেছেন। সো আপনার তখন কি কাজ যে আপনি অ্যাজ এ সিনিয়র Wicket-টাই, আপনি উইকেটটাকে রানটাই ধরবেন, একটু- কারণ আপনার এই উইকেটটা খুবই ইজি ব্যাটিং করার জন্য। মানে আমরা দেখছিলাম রাচিন রবীন্দ্র খুবই রয়েস হয়ে খেলছেন, সেঞ্চুরি তুলে নিয়েছেন, হ্যাঁ। তার গায়ে কোনো মানে ক্লান্তির ভাবলেশ নেই, খুবই স্বাচ্ছন্দ্যে ব্যাটিং ইজি, করছেন। আপনি সেকেন্ডে ব্যাটিং করছেন, এরপরেও কিন্তু পিচটা কত ইজি, এটা আমরা গতকাল থেকেই জানি। তো আপনি যেহেতু জানেন, আপনার এটাই বলছি যে আসলে সেন্সটা কাজ করছে না হয়তো, বা সময় এসে গেছে যে গ্রিলকিস্টের কথা আপনার নিশ্চয়ই মনে আছে, অস্ট্রেলিয়ার লেজেন্ডারি উইকেট কিপার, তিনি একটা ক্যাচ ফেললে তার ফিল হয়েছিল যে না আমার আসলে সময় শেষ। এটা আসলে নিজের বুঝতে হবে যে বাংলাদেশের আপনার সময় শেষ বাংলাদেশের হয়ে গিয়েছে। ক্রিকেটাররা এটা আসলে কখনোই বুঝতে চান চায় না। না। আমি মাশরাফি বিন মুর্তজা থেকে শুরু করি, তাকে একাধিকবার বোর্ড থেকে বলা হয়েছে যে আপনি আসলে অপশন নেন, আমরা ম্যাচ আয়োজন করি, সেটা কিন্তু হয়নি। তামিম ইকবাল অপশন নিয়ে অনেক নাটকীয়তা হয়েছে, অবশেষে তামিম ফেরানো অপশনে গেছেন, হয়েছে। এরকম কাহিনী হয়েছে। সাকিব আল হাসান অপশন নিতে চেয়েছিলেন কিন্তু সেটা আসলে হয়নি অনেক কারণে। আবার সাকিব লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপে টি-20 থেকে অপশন নিয়েছেন, সেটা আসলে কোনো ঘোষণা ছাড়াই। মানে বাংলাদেশের এই লিজেন্ডারি ক্রিকেটারদের এইভাবে অপশন নেওয়াটা দেখতে পারে কিন্তু আমাদের জন্য খুবই বেদনাদায়ক। তাদের সঙ্গে আমাদের যারা আমাদের 19-এর কিড আছে তাদের কিন্তু অনেক ইমোশনও জড়িত। না সেটাও না, যে তারা অনেক পরে এসেছে, বা এই 5 জন ক্রিকেটার বা এই যারা এইভাবে আমাদের এত সার্ভিস দিয়েছেন, আমরা অ্যাজ এ জার্নালিস্ট বা দর্শকদের জন্য তাদের সম্মানজনক একটা বিদায় হবে। তাদের আসলে সার্ভিস তো যা অনেক পেয়েছি তাদের কাছ থেকে, তারা কিন্তু খুব ভালোভাবে, তাদের জন্যই বাংলাদেশ ক্রিকেটটা অনেক উন্নত হয়েছে। সো এখন কিন্তু আসলে পিছনের দিকে চলে গেছে বাংলাদেশের যেই খেলার অবস্থা, সেখানে প্রত্যেক টুর্নামেন্টে আমরা এইভাবে হারছি, মানে জাস্ট আগে যেভাবে Struggle করতো স্ট্রাগল batting করতো বলে। এখনও সেভাবেই করছে। আমি কিন্তু দিনেশ কার্তিকের কথা শুনছিলাম যে তিনি বলছেন যে বাংলাদেশের আসলে জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ড হতে সময় আর বেশি নেই মনে হচ্ছে তার, কারণ তারা বাংলাদেশ আগে আইসিসি টুর্নামেন্টগুলোয় হয় 1-2টা ম্যাচ জিততো, বা তারা ইন্টেন্ট দেখাতো, ফাইট করতো। এবার মানে এখন লাস্ট 2-3টা টুর্নামেন্টে আমরা কোনো ফাইটও দেখতে পাচ্ছি না, কোনো বড় জয়ও কিন্তু আসছে না। বড় দলগুলো কিন্তু আগে কিন্তু এইসব ছোট দলের ক্ষেত্রে তারা খুব একটা পাত্তা দিত না, তারা কিন্তু খুব বেশি স্টাডি করতো না, এই ছোট দলগুলোর বিপক্ষে নেমে যেত। বাংলাদেশকে ছোট দলে আমি বলছি, হ্যাঁ। যেটা আসলে reality আসলে, রিয়েলিটি reality আসলে এখন। মেনে নিতে হবে। সেক্ষেত্রে মানে তারা স্টাডি করতো না, এই কারণে কিন্তু তারা হারতো। এখন কিন্তু মানে প্রযুক্তি অনেক দিক দিয়ে এগিয়েছে, তারা একটা যে কোনো দলের বিপক্ষে, এমনকি নামিবিয়া স্কটল্যান্ডের বিপক্ষে যদি নামে খুবই স্টাডি করে নামে, তারা চেষ্টা করে যে কোনো ভুল না হওয়ার, সেটাই কিন্তু প্রমাণ। এখন আইসিসি টুর্নামেন্টে আপনি কিন্তু খুব বেশি দেখবেন না যে অঘটন ঘটেছে না। সেরকম। আর বাংলাদেশ কিন্তু হ্যাঁ, অঘটন ঘটানোর মতো টিমও না, আমার মানে মনে হয়। বাংলাদেশে অঘটন ঘটানোর মতো টিম হওয়ার তো কথা না, তারা আসলে
টপ টপ টিমের মধ্যে টিম থাকার কথা। কারণ আপনি দেখবেন যে জিম্বাবুয়ে বা আয়ারল্যান্ড তারা কিন্তু সবসময় এরকম বড় টিমের সাথে খেলার সুযোগ পায় না, কিন্তু বাংলাদেশে কিন্তু সেই সুযোগগুলো হয়। বাংলাদেশের বোর্ডের সাথে বা এশিয়ার দেশগুলোর সাথে, ইন্ডিয়া বাদে অন্যান্য টিমের সাথে, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, তাদের সাথে কিন্তু খেলা আসলে নিয়মিত হতে পারে বা হয়। বা এছাড়া অন্য আফগানিস্তানের কথাই চিন্তা করুন, আফগানিস্তান কত উন্নত করেছে, কত উন্নতি করেছে তারা। সেখানে আমরা আসলে মনে হয় যেন সেই আরও আগে মানে পৌঁছে গেছি, পিছিয়ে গেছি, বা মানে এখন অ্যাপ্রোচ দেখলে মানে আমি তো বললামই 180-81 রান। আমি বারবার এই কথাটা বলছি আসলে কষ্ট থেকে, যে আপনি মডার্ন ডে ওডিআই খেলছেন, সেখানে 400 রানের কাছাকাছি হয়ে যায়, 500 রানের কাছাকাছির জন্য আমরা লাস্ট অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মতো ম্যাচটাতে আমরা 700 রান হয়েছে, একটা ম্যাচে 700 রান হয়েছে, 350 রান, এটা চেস করে জিতেছে। ওই মেন্টালিটিটা কিন্তু আপনার থাকা লাগে যে তারা যত রানই করুক সেই ইন্টেন্টটা আমরা দেখাবো, আমরা যেন রানটা চেস করতে পারি। বাংলাদেশ কিন্তু প্রথমেই একদম শুরুতে আপনি ধরেন ম্যাচের 30তম ওভার চলে, এরই মধ্যে কিন্তু বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে যায়। হ্যাঁ, আর এইখানে দেখবেন যে ব্রেসওয়েল হচ্ছে 4টা উইকেট নিয়েছে, সেখানে স্পিনারের এখানে আসলে কোনো ইয়াই নেই। তিনি অবাক করছিলেন যখন তিনি উইকেট পেয়ে, তিনি অবাক করছিলেন যে আমি এটা কি এমন কোনো বল দেইনি। আমি আরেকটা জিনিস অবাক হয়েছি যে তিনি 4 বা 5 ওভারের সময় কিন্তু বোলিং এসেছিলেন, একদম টানা বোলিং করে বোলিং কিন্তু শেষ করে দিয়েছেন। এই কনফিডেন্সটা ক্যাপ্টেন পাচ্ছে যে একটা বলারের ওভার শেষ করে দিই, মারতে গিয়ে আউট হয়ে যাবে। মানে এটা তো আসলে ব্যাটারদের দোষ ছাড়া আর কিছু না। আপনি দেখে খেললে সেখানে তো মানে আজকে প্রত্যেকটা বলারকে আপনি 60-70 করে রান খাওয়াতে পারতেন, কিন্তু সেখানে আপনি উইকেট দিয়ে আসছেন। সবচেয়ে অভিজ্ঞ ব্যাটাররা আপনার একদম স্ট্রাইক করতে যে আউট হয়ে যাচ্ছে, যেখানে দেখে খেলার কথা। মানে হতাশা নিয়ে আমি কালকে আসলে টুইটে বলছিলাম যে মাহমুদুল্লাহ রিয়াদকে জায়গা দিতে মুশফিকুর রহিমকে হয়তো বা জায়গাটা ছাড়তে হতে পারে। একজন আসলে বলেছিলেন এরকম একটা বাঁচা মরার ম্যাচে মুশফিকুর রহিমকে বাদ দেওয়াটা চ্যালেঞ্জিং হবে, কারণ উইকেটের পেছনে কি আমরা জাকেরকে রাখবো কিনা। এই বাঁচা মরার ম্যাচটাতে আসলে মুশফিকুর রহিম কি করলেন, সেটাই মানে তাকে জায়গা করতে গিয়ে সৌম্যকে বাদ দেওয়া হলো, কিন্তু তিনি তো আসলে সেই জায়গাটা রক্ষা করতে পারলেন না, বা অনেকদিন ধরেই তিনি কিন্তু ফ্লপ হয়ে আছেন। এখন এই সিনিয়র প্লেয়ারদের আপনি যদি এই যে জোর করে বিসিবি করে, তখন কিন্তু আসলে সম্পর্কটা খারাপ হয়। আপনি দেখবেন যে রোহিত শর্মা, বিরাট কোহলি, তাদের কিন্তু বলতে হয়নি T20 থেকে কখন অবসর নিতে হবে। তারা একটা কাপ জিতিয়ে তারা সেখান থেকে সেই কাপটা যদি তারা না দিত, তাও হয়তো তারা ছেড়ে দিত। সেই মেন্টালিটি নিয়ে তারা এগিয়েছে। পিছনে যারা রয়েছে তাদেরকে আসলে ছেড়ে দিতে হবে, যেরকমই হোক না কেন। যে জাকের আসছে, জাকের কিন্তু নিয়মিত পারফর্ম, জাকের একটা নতুন প্লেয়ার, বা যারা রয়েছে কিন্তু অন এন্ড অফ পারফরম্যান্স করছে। সেটআপটা আসলে নতুন করে ঠিক করতে হবে। আপনার সিনিয়র পারফর্মারদের রাখা ছাড়া উপায় নেই, কারণ আপনার এখন শান্তই সিনিয়র প্লেয়ার, হ্যাঁ, মিরাজ সিনিয়র প্লেয়ার। সো এর চেয়ে বেশি সিনিয়র এখন আর রাখার আমার মনে হয় না কোনো যৌক্তিক বিষয় হবে। আর আমি যাদের কথা বলছি তারা মানে আমরা তাদের মিস করব, সবসময় মিস করব, কিন্তু আমরা চাই যে শেষটা সুন্দরভাবে শেষ হোক। তবে আমার আগলিভাবে শেষ না। তবে আমি পার্সোনালি চাই যে এই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি গ্রুপ পর্বের শেষ ম্যাচটা খেলবে পাকিস্তানের বিপক্ষে, সেই ম্যাচটা শেষে আসলে দুইজনের অবসরের ঘোষণাটা আসুক। তবে সেই ম্যাচে বাংলাদেশের পারফরমেন্সটা কেমন হতে পারে যদি ছোট করে বলতেন, তাহলে অনুষ্ঠানটা শেষ। মজা করে বলি, দুইজনের চেয়ে কে কত ডট বল খেলতে পারে সেটা হয়তো দেখার বিষয় হবে, কারণ পাকিস্তানও সেম অবস্থা। আপনি ইন্ডিয়ার সাথে যদি খেলাটা দেখেন, বা এর আগে নিউজিল্যান্ডের সাথে যদি খেলা দেখেন, সবাই সহজ। নিউজিল্যান্ডের সাথে 350 প্রায় টার্গেট চেস করতে গিয়ে আপনি 150 বল ডট দিচ্ছেন। সো দুই টিমেরই অবস্থা একই টাইপের। সো আমার এইটা তো এখন আসলে ডেড রাবার হয়ে যাবে, কারণ হচ্ছে যে দুই টিমই বাদ হয়ে গেছে, ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড চলে গেছে সেমিফাইনালে। সো এটা আসলে পাকিস্তানের জন্য হচ্ছে মানে তাদের হোম কান্ট্রিতে টুর্নামেন্ট হচ্ছে, সেখানে একটা জয় নিয়ে শেষ করাটা একটা, আর বাংলাদেশও মান সম্মান নিয়ে বাঁচানোর জন্য পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে যদি হারাতে পারে, সেটা একটা ভালো নোটে শেষ হবে। সো দেখা যাক, এটা নিয়ে আসলে বেশি কিছু আর বলা থাকবে না, কারণ টুর্নামেন্টটা শেষ হয়ে গিয়েছে। দর্শক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, ক্রিকেট ফ্রেন্ডের নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।